অরুণিকার সাথে সাথেই বাবাকে জড়িয়ে ধরল। জুবায়ের করিম চৌধুরী মেয়েকে রান্নাঘরের ক্যাবিনেটে বসিয়ে দিয়ে বললেন, আমি না আসা পর্যন্ত তুমি একটা শব্দও করবে না, এখান থেকে বেরও হবে না। অরুণিকা ঠোঁট ফুলিয়ে মাথা হিলিয়ে দিতেই তিনি ক্যাবিনেটের দরজা বন্ধ করে রান্নাঘর থেকে বেরিয়ে এলেন। তারপর নিজেকে পিলারের আড়ালে রেখে বসার ঘরের টেবিলে রাখা সমাবেশ আসা মেহমানদের তালিকাটি উঠিয়ে নিলেন, কারণ এর মধ্যে খুনির নাম থাকবে। আর তখনই তার উপর কেউ গুলি ছুড়ল। পিঠে আর হাতে দুটো গুলি লাগায় জুবায়ের করিম চৌধুরী মাটিতে ঢলে পড়লেন। এরপর ঘরের সবাইকে মেরে ফেলার পর আরবান তালুকদারের লোকেরা এসে যখন বলল আর কেউ বেঁচে নেই, তখন আরবান তালুকদার মুচকি হেসে বললেন, প্রতিটি ঘরে আগুন লাগিয়ে দাও, যাতে এদের অস্তিত্ব এই বাড়িতেই মিশে যায়, কারো চিহ্ন যাতে অবশিষ্ট না থাকে। সেই রাতের দৃশ্যটি ভাবতে ভাবতেই আরবান তালুকদার নিজের পিস্তলে গুলি ভর্তি করতে লাগলেন আর মনে মনে বললেন, সেদিন যাদের মারতে পারিনি আজ তাদের মেরে আমার রক্ত ঠান্ডা করব। সূর্য ধাক্কা দিয়ে আরবান তালুকদারের রুমের দরজাটা খুলতেই আরবান তালুকদার তার পিস্তলের প্রথম বুলেটটি তুর্যের দিকে ছুড়ল। বুলেটটি সোজা তুর্যের কাঁধে এসে লাগলো। তুর্য দরজার কাছে ধপ করে বসে পড়ল। আরাফ আর ইমন তুর্যকে এইভাবে ঢলে পড়তে দেখে তার দিকে দৌড়ে এলো। ততক্ষণে আরবান তালুকদারের কিছু লোক এসে ইমন আর আরাফকে মারতে লাগলো। আরাফ তুর্যের অবস্থা দেখে নিজের সব শক্তি দিয়ে লোকগুলোকে মারল। আরবান তালুকদার তুর্যের পায়ে আর একটা গুলি ছুড়লেন। তুর্য পা ধরে একপাশে কাত হয়ে শুয়ে পড়ল। ইমন আরবানের লোকগুলোকে ধাক্কা দিয়ে সরিয়ে তুর্যকে টেনে দরজার সামনে এনে সরিয়ে নিল। আরবান তালুকদার নিজের ঘর থেকে বেরিয়ে ইমনের দিকে পিস্তল তাক করলেন। ইমন তুর্যকে ধরে একপাশে বসে আছে। সে স্থির দৃষ্টিতে আরবান তালুকদারের দিকে তাকিয়ে রইল। তখনই আরাফ পেছন থেকে এসে আরবান তালুকদারের পিঠে ছুরি চালিয়ে দিল, ঠিক যেভাবে রহমতুল্লাহ আহনাফের পিঠে ছুরিঘাত করেছিল সেভাবে। আরবান তালুকদার দুর্বল হয়ে পড়তেই ইমন উঠে তার হাত থেকে পিস্তলটি কেটে নিল আর তার মুখের মুখোশটা টেনে খুলে ফেলল। আরবান তালুকদার দেয়ালে হেলান দিয়ে মাটিতে বসে পড়লেন। আরাফ আরবান তালুকদারের পিস্তলটি হাতে নিয়ে বলল, অনেক হয়েছে, আর না। আরবান তালুকদার কাঁপা কাঁপা গলায় বললেন, তুমি আমাকে মারবে আরাব? তোমার মামাকে মারবে? আরাফ গর্জন করে বলে উঠল, আপনি আমার পুরো পরিবারকে খুন করেছিলেন। কারণ আছে, কারণ তোমার মা, তোমার বাবা, তোমার দাদা দাদি, তোমার পুরো পরিবার তোমার মাকে হত্যা করেছিল। তো নিয়ে আমাকে চিঠি লিখেছিল। ভুল আপনি বুঝেছিলেন। সংসারে অনেক ঝামেলা হয়। মা সেই ফ্রাস্ট্রেশন থেকেই তার ভাইকে চিঠি লিখেছিল আর বলেছিল তাকে একটু দেখে আসতে। আমার জন্মের পর মা অসুস্থ হয়ে যায়। মাকে কেউ সন্তান নিতে বাধ্য করেনি। মেজো বাবার দুইটা ছেলে হয়েছিল, তারপরও মা সন্তান নিতে পারছিল না। তবু এই নিয়ে কারো কোনো আফসোস ছিল না। এমনকি মেজো বাবা আর মেজো মা জিসান ভাইয়াকে দত্তক হিসেবে দিতে চেয়েছিলেন, কিন্তু মা নিজের ছেলে চেয়েছিলেন। নিজের ইচ্ছায় সবার বিরুদ্ধে গিয়ে মা আমাকে জন্ম দিয়েছিলেন। কেউ তাকে মারেনি, কেউ মাকে কষ্ট দেয়নি। এটা শুধু কিছু সময়ের আক্ষেপ ছিল। আর সেই আক্ষেপ থেকে আপনি এতগুলো মানুষকে খুন করেছেন। অরুর বাবা মা ভাইদের মেরেছেন, আহনাফের বাবা মাকে মেরেছেন, ছোট আব্বার পুরো পরিবারকে মেরে ফেলেছেন। শুধু তাই নয়, মৈত্রীদের সাথে সংশ্লিষ্ট সবাইকে খুন করেছেন। সেই রাতে ৮০ জন লোক খুন হয়েছিল। আপনি বাড়ির কাজের লোকদেরকেও রেহাই দেননি। আপনি তো মানুষ না, আপনি তো একটা পশু। আরবান তালুকদার হাসতে হাসতে বললেন, মেরেছি, বেশ করেছি। আমি এই যাতে তোর বাবাকে মেরেছি, তোর দাদার বুকটা ঝাঁঝরা করে দিয়েছি, তোর ছোট্ট আব্বার ছেলে দিশারের গলাটা কেটে তোর দাদির কোলে দিয়ে এসেছি। তার তো নাতির অনেক শখ, তোকেও মেরে ফেলতাম, কিন্তু তুই ছিলি না। যখন জানলাম তুই বেঁচে আছিস তখন ভাবলাম তোকে পরে মারবো, আগে যারা মরেছে তাদের তো মিটিয়েই দেই, তারপর তাদের বাড়িতে আগুন ধরিয়ে দেই। আর সেই রাতেই তোর পুরো পরিবারকে আমি ধোঁয়ার সাথে হাওয়ায় উড়িয়ে দিয়েছিলাম। আরাফের চোয়াল শক্ত হয়ে এলো। সে একে একে সব গুলি ছুঁড়ে আরবান তালুকদারের বুকটা ঝাঁঝরা করে দিল। এতেও সে শান্ত হলো না। সে আরবান তালুকদারের নিথর শরীরটা টেনে এনে মেঝে থেকে ছুরিটা হাতে নিল। তারপর একটার পর একটা আঘাত করতে লাগলো। আরাফকে এই মুহূর্তে উন্মাদের মতো লাগছে। সে চিৎকার করে কাঁদছে। ইমন তাকে টেনে সরিয়ে আনলো আর তার হাত থেকে ছুরিটা নিয়ে তাকে জড়িয়ে ধরে বলল, শান্ত হও আরাফ, শান্ত হও।
লোকটা মারা গেছে। এখন তুর্যের অবস্থা খারাপ, আমাদের ওকে হাসপাতালে নিতে হবে। আরাফের হুঁশ ফিরতে সে তুর্যর দিকে ছুটে গেল। ইমন আর আরাফ তাকে কাঁধে উঠিয়ে নিচে নামলো। আরাফ গাড়িতে উঠেই আরবান তালুকদারের ব্যাপারে সব কিছুই মোর্শেদ জুবায়েরকে জানালো। মোর্শেদ জুবায়ের তাকে আশ্বস্ত করে বললেন, আমি সব ব্যবস্থা করব। আরবান তালুকদারের হত্যাকে আমি দুর্ঘটনার নাম দিয়ে দেব। তোমার কোনো ক্ষতি হবে না আরাফ। হত্যার বদলে হত্যা, এটাই ন্যায় বিচার। প্রায় 2 ঘন্টা ধরে মুরাদপুরের অলিগুলি ছুটছে তাহমিদ, ইভান আর আহনাফ। বোম ঠিক কোথায় রাখা হয়েছে এই নিয়েও সবাই সন্দেহে আছে। নিরাপত্তা বাহিনী এসে তাদের যন্ত্র দিয়ে পুরো জায়গায় অনুসন্ধান চালিয়েছে, কিন্তু কোথাও কিছুই পাওয়া যায়নি। সবাই ব্যাপারটিকে গুজব বলে উড়িয়ে দিয়েছে। 10টা থেকে 12টা পর্যন্ত মুরাদপুরের আশেপাশে সব রাস্তা বন্ধ। এমন জায়গা বন্ধ রাখলে পুরো শহরের চলাচল খানিকটা স্থবির হয়ে যাবেই। 12টার পর আবারও সব স্বাভাবিকভাবে চলতে লাগলো। মানুষ নিরাপত্তা বাহিনীর কথা শুনতে আগ্রহী নয়। এলাকাটা এত বড়ও নয় যে বোম রাখলে খুঁজে পাওয়া যাবে না। অনেক খোঁজাখুঁজির পর এই সিদ্ধান্ত নেওয়া হলো যে আহনাফদের বিভ্রান্ত করার জন্য এই তথ্য দেওয়া হয়েছে। এই মুহূর্তে ইমানকে বিশ্বাস করবে কি করবে না সেই দ্বন্দ্বে ভুগছে 3 জন। তাহমিদের পাটা অসম্ভব ব্যথা করছে, ইভানের চোখ জ্বালা করছে, আহনাফের নিজেকে পাগল পাগল মনে হচ্ছে। তাদের 3 জনেরই রোদের তাপে পুরো শরীর ঘেমে ভিজে গেছে, গলার পানি শুকিয়ে কাঠ হয়ে গেছে। তবুও তাদের একটুও পানি খাওয়ার ইচ্ছে হচ্ছে না। এই মুহূর্তে অরুণিকাকে পেলেই যেন সব তৃষ্ণা মিটবে। এদিকে তুর্যকে হাসপাতালে আনা হয়েছে। ইমন মাউসিয়াতকে ফোন করে সবটা জানাতেই মাউসিয়াত তাড়াতাড়ি উপমাকে তুর্যের খবর দিল। উপমা সব শুনে পাগলের মতো ছুটতে ছুটতে হাসপাতালে পৌঁছালো। সে তুর্যের জন্য কাঁদছে তো কাঁদছেই। ইমন তাকে শান্ত করতে ব্যস্ত। এদিকে আরাফ পাথরের মতো বসে আছে। সে নিজের হাতে কোনো মানুষকে খুন করেছে, তাই তার নিজেকেই কেমন যেন নোংরা নোংরা লাগছে। ইমন আরাফের দিকে এক নজর তাকিয়ে উপমাকে ধমক দিয়ে বলল, এতদিন তো আমার বন্ধুর খবর নাওনি, এখন এসে এসব নেকামো করছো কেন? চুপ করে বসে থাকো, নত ধাক্কা দিয়ে হাসপাতাল থেকে বের করে দেব। আসছে বউগুড়ি দেখাতে। উপমা ইমনের কথাই নির্বাক হয়ে গেল। তার চোখ বেয়ে টপাটপ করে অশ্রু গড়িয়ে পড়তে লাগলো। সে ধপ করে হাসপাতালের বেঞ্চে বসে পড়ল। মুহূর্তে তুর্যের শুকনো মুখটি তার চোখের সামনে ভেসে উঠল। কতবার তার অফিসের সামনে গিয়ে তুর্য দাঁড়িয়েছিল, কতবার তার বাড়ির সামনে হাঁটু গেড়ে বসে ক্ষমা চেয়েছিল। তুর্য শুধু একটাবার সুযোগ চেয়েছিল, কিন্তু উপমা একটুও সাড়া দেয়নি। উপমা 2 হাত উঠিয়ে মনে মনে বলল, আল্লাহ, আমাকে একটা শেষ সুযোগ দাও। আমি তুর্যকে অনেক কষ্ট দিয়েছি, আমি ওকে আর কষ্ট দেব না, ওকে আর দূরে সরিয়ে দেব না। আল্লাহ প্লিজ ওকে সুস্থ করে ফিরিয়ে দাও। প্লিজ আল্লাহ, তুর্য সুস্থ হলে আমি টানা 30টা রোজা রাখবো। এতদিন যত টাকা জমিয়েছি সব দান করে দেব। তুর্যকে সুস্থ করে দাও আল্লাহ, প্লিজ। এদিকে টুইঙ্কল হাউসের বাড়ির দরজার সামনে 4-5 জন মুখোশধারী লোক দাঁড়িয়ে আছে। মাউসিয়ার দরজার পিপ হোল দিয়ে লোকগুলোকে দেখে ঘাবড়ে গেল। সে শতাব্দীকে নিয়ে বসার ঘরে চলে এলো। বসার ঘরের পাশে একটা রুম আছে, তারা সেখানে চলে গেল। শতাব্দীকে হুইল চেয়ার থেকে নামিয়ে এক কোনায় বসিয়ে জিনিসপত্র দিয়ে তাকে ঢেকে দিল। তারপর সে নিজেও একটা ক্যাবিনেটে ঢুকে বসে রইল। মাউসিয়াত সন্তান সম্ভবা, এর মধ্যে সে লোকগুলোর সাথে মারপিট করতে পারবে না। যদিও সে জুডো বিদ্যায় পারদর্শী, কিন্তু এই মুহূর্তে সে নিজের সন্তানের জন্য কোনো ঝুঁকি নিতে চাচ্ছে না। সে ইমনকেও জানাতে চাচ্ছে না, যদি ইমন এখানে এসে কোনো বিপদে পড়ে। হঠাৎ বাইরে গোলাগুলির শব্দ শোনা গেল। এর কিছুক্ষণ পর বাড়ির টেলিফোনটা বেজে উঠল। মাউসিয়া ধীরে ধীরে ফোনের কাছে গিয়ে রিসিভারটা উঠাতেই রিয়াজুর রহমানের কণ্ঠ শুনে থমকে গেল। রিয়াজুর রহমান বললেন, হ্যালো হ্যালো। মাউসিয়াত কাঁপা কাঁপা কণ্ঠে বলল, হ্যালো, কে বলছেন? মিসেস ইমন মাহবুব? জি। আমি রিয়াজুর রহমান। আপনাদের বাসার বাইরে কিছু হামলাকারী ছিল, ওদের গ্রেপ্তার করা হয়েছে। দরজা খুলুন, আমি আর শাহবাজ খান বাইরে দাঁড়িয়ে আছি। মাউসিয়াত সাহস নিয়ে দরজা খুলল। দরজা খুলতে দেখলো কিছু পুলিশ সদস্যকে সাথে নিয়েই শাহবাজ খান আর রিয়াজুর রহমান দাঁড়িয়ে আছেন। তারা ভেতরে ঢুকে শতাব্দীকে বের করে আনলো। বাড়ির গেটে ভালোভাবে তালা লাগিয়ে মাউসিয়াত ইমনকে বলল সে শতাব্দীকে নিয়ে রিয়াজুর রহমানের বাড়িতে যাচ্ছে। ইমন অনুমতি দিতেই সে চলে গেল। রিয়াজুর রহমানের বাসায় এসেই মাউসিয়াত বলল, কাল রাতে মুন্সি আঙ্কেলের
পরিবারের আপনার সাথে এসেছিল, ওরা কোথায়? রিয়াজুর রহমান কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, ওরা আমার নতুন বাড়িতে, এটা আমার নিজের বাড়ি, ভেতরে আমার মা আছেন। মাংসিয়াত শতাব্দীকে নিয়ে রিয়াজুর রহমানের মায়ের ঘরে এলো। সে এমন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে, এই মুহূর্তে কাকে বিশ্বাস করবে বুঝতে পারছে না। তাই রিয়াজুর রহমান তার পরিচিত এক বোনকে বাসায় আসতে বললেন। মাংসিয়াত যেহেতু সন্তান সম্ভব না, তার এখন মনটা স্থির থাকা উচিত। তার বয়সী কোনো মেয়ে যদি তার আশেপাশে থাকে তাহলে সে মানসিকভাবে শান্ত থাকবে। এদিকে সে কিছুক্ষণ পর পর ইমনের সাথে কথা বলছে। ইমন ঠিক আছে কিনা কয়েকবার করে জিজ্ঞেস করেছে। এদিকে তুর্যের অপারেশন চলছে, অন্যদিকে আরাফ পাথরের মতো বসে আছে। ইমন সব ফেলে তো আর মাউসিয়াদের কাছে আসতে পারবে না, তাই সে মাউসিয়াদকে আশ্বস্ত করে বলল সে তাড়াতাড়ি ফিরবে। প্রায় 2.5 ঘন্টার মধ্যে ইমান শহরে পৌঁছালো। শহরে এসেই তার সহকর্মী থেকে সব খবর নিয়ে নিল। ইমান বুঝতে পারলো তার বাবা এখানে একটা চালাকি করেছে, তাই সে আহনাফকে একটা মেসেজ দিয়ে মুরাদপুরের উদ্দেশ্যে গাড়ি ঘোরালো। এদিকে আহনাফ একটা বাড়ির সামনে তার বাইকটা থামালো। বাইক থেকে নেমে সে ধীর পায়ে বাড়িটিতে ঢুকলো। রান্নাঘর থেকে পানি খেতে খেতে বেরিয়ে এলো ইসমাম মুন্সি। ইসমাম আহনাফকে দেখে চমকে উঠল। সে ভ্রুকুচকে বলল, আহনাফ, তুমি এখানে? আপনার সাথে দেখা করতে এসেছি। আপনার একটা সাহায্য লাগবে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। কি সাহায্য লাগবে বলো। অরুণিকাকে পাওয়া যাচ্ছে না, আপনি কি বলতে পারবেন ও কোথায় আছে? ইসমাম ভ্যাবাচাকা খেয়ে বলল, আমি কিভাবে বলবো? সেটাই তো, কিন্তু আমার যতদূর ধারণা আপনি না জানলেও সেখানকার বস সব জানবে। ইসমাম স্তব্ধ হয়ে কিছুক্ষণ আহনাফের দিকে তাকিয়ে রইল। পরক্ষণেই সোফার কোণা থেকে একটা পিস্তল বের করে আহনাফের সামনে ধরার আগেই আহনাফ তার বুকে সজোরে একটা লাথি মারল। ইসমাম ছিটকে দেয়ালের সাথে ধাক্কা খেল। আহনাফ ইমানের সহকর্মীদের ইশারায় বলল দরজা বেঁধে দিতে। তারপর সে ইসমামের পিস্তলটি পা দিয়ে ঠেলে দূরে সরিয়ে ইসমামের সামনে বসে পড়ল। ইসমাম ভীতু চোখে আহনাফের দিকে তাকিয়ে রইল। আহনাফ শীতল কণ্ঠে বলল, আমার ওরু কোথায়? আমি কিভাবে জানবো আহনাফ, তুমি আমাকে কেন মারতে চাইছো? ইমন আমাকে সব বলে দিয়েছে। আদিল ভাইকে তুই খুন করেছিস, নিজেকে তৈমুর হিসেবে পরিচয় দিয়েছিস, আর তোর বাবা শাহবাজ খানের পরিচয় এতদিন এত অন্যায় করেছে। আর গতকাল সিকান্দারের বসের পরিচয় দিয়ে আমার কাজটা তো তুই আরও সহজ করে দিয়েছিলে। সিকান্দার বস নামের কেউই নেই, এটা তোর ছদ্মনাম। সাবা মির্জের সাথে যার বিয়ে ঠিক হয়েছে তার নাম শিকদার শেখ। কলকাতায় আমি তার কোম্পানিতে কাজ করতাম। ইস, কিভাবে ফেসে গেলে তুই, তাই না? তুই যে ফেক ডাটা অনলাইনে ছেড়েছিস, ভুল করে ওখানের একটা ডাটায় তোর হ্যাকার তারিখ চেঞ্জ করতে ভুলে গেছিল, আর ওই তারিখে দেখিয়ে বুঝে নিলাম সিকান্দারের বসের কোনো অস্তিত্বই নেই। এই নামটা তো নতুন করে অনলাইনে এসছে। আমি আরও ভাবছি আগে পেয়েছি 2 বছর আগের ছবি, মধ্যের ছবিটা 1 ডে এগো কীভাবে সম্ভব? বাহ, হ্যাকারও রেখেছিস, তাই না? তুই তো মাস্টার মাইন্ড। গতকাল নিজেদের উপরেই মিথ্যে হামলা করে কি চমৎকারভাবে আমাদের ব্রেইন ওয়াশ করতে চেয়েছিলে, আর এদিকে আমাদের সবার ফোনের সব ডাটা নিজের কাছে রেখেছিস। যখন আমরা বুঝে গেছি তখন আরবান তালুকদারকে আমাদের বাসায় পাঠিয়েছিস, আমাদের লাইব্রেরির সিসিটিভি ফুটেজ পর্যন্ত ডিলিট করে দিয়েছিস। ইন্টারেস্টিং। ইসমাম মুন্সি ক্ষীণ কণ্ঠে বলল, এখানে আমার কোনো হাত নেই। আমি সব বাবার কথাই করেছিলাম। বাবারই মন্ত্রীদের সাথে শত্রুতা ছিল, বাবা মন্ত্রীদের খুন করিয়েছিল। আমি তো শুধু তার কথা মতো কাজ করেছি। আদিল মধ্য দিয়ে সব জেনে গিয়েছিল, তাই ওকে মেরে ফেলেছিলাম। ইমানও সব জেনে ফেলেছিল, কিন্তু বাবার দিকে তাকিয়ে কিছু বলতে পারিনি। ও অনেক ইমোশনাল ছেলে, বাবার অন্ধভক্ত। আমি তো ভাবতেই পারছি না ও তোমাদের সব বলে দিয়েছে। এখন বল, ওরও কোথায়? ইসমাম আহনাফকে তাদের পরিকল্পনা আর অরুণিকাকে কোথায় রেখেছে সব জানালো। সব শুনে আহনাফ উঠতে যাবে, তখনই ইসমাম তার ওপর হামলা করল। আহনাফ ব্যথায় কুকড়ে উঠে তার কাঁধে হাত দিয়ে নিজের পিস্তল বের করে ইসমামের ওপর গুলি চালিয়ে দিল। এরপর সে ইসমামের সামনে বসে তার কপালে পিস্তল ঠেকিয়ে রিভলভারে আর একটা চাপ দিল। ইসমামের কপাল ফুঁড়ে বুলেটটি সামনের দেয়ালে এসে আটকালো। আহনাফ বাঁকা হেসে বলল, বলেছিলাম আমি কাউকে ছাড়ব না। এখন মিস্টার সুলতান বলছে শুধু তুমি এক জীব বাকি আছো, এরপর যুদ্ধ শেষ। ইসমামের লোকেরা তার মৃত্যুর খবর নিশ্চিত করতে সুলতান মুন্সির ক্ষোভ আরও বেড়ে গেল। আহনাফ 2 জন লোকের সাথে এসে ইসমামকে মেরে ফেলেছে।
সুলতান মুন্সি এই কথা জানার পর তার রাগ আর ধরতে রাখতে পারলেন না। তিনি তার লোককে ফোন দিয়ে বললেন, এরা ধৈর্যের সীমা ছাড়িয়ে গেছে, ওই মেয়েকে মেরে ফেলো আর কাজটা তাড়াতাড়ি হওয়া চাই। সুলতান মুন্সি ফোন রাখতেই তার ফোনে ইমানের কল এলো। ইমানের নাম্বার দেখতে সুলতান মুন্সি কঠিন সুরে বললেন, এখন কেন ফোন করেছো? আহনাব তোমার বড় ভাইকে মেরে ফেলেছে, আর তুমি? ইমান তার বাবাকে থামিয়ে দিয়ে বলল, আমি আহনাব ভাইয়াকে বড় ভাইয়ার ঠিকানা দিয়েছিলাম। সুলতান মুন্সি অবাক হয়ে বললেন, মাথা ঠিক আছে তোমার? এতদিন মাথা ঠিক ছিল না, যখন থেকে তোমার কুকর্মের সম্পর্কে জেনেছি আমার মাথাটা একদম নষ্ট হয়ে গেছে। যাদের আমি নিজেদের আইডল ভাবতাম তারাই যদি এত খারাপ হয় তাহলে আমি তো কোনো মানুষের পর্যায়ে পড়ছি না। তাই এখন মাথা ঠিক করে নিজেকে মানুষ হিসেবে পরিচয় দিতে নেমেছি মানে? কোথায় তুমি এখন? তুমি তো রাঙামাটি গিয়েছিলে। মুরাদপুরের মোড়ে দাঁড়িয়ে আছি। সুলতান মুন্সি ব্যস্ত কণ্ঠে বললেন, পাগল হয়ে গেছো তুমি? হ্যাঁ, পাগল তো হয়ে গেছি। যার বাবা খুনি সেই মানুষ কিভাবে সুস্থ থাকবে? আমি অরণিকাকে ভালোবাসতাম, তুমি আমার কাছ থেকে আমার ভালোবাসা কেড়ে নিয়েছো। ওই মেয়ে তোমাকে ভালোই বাসে না। ভালোবাসতো, কিন্তু আমি খুব দেরি করে ফেলেছি। আর তুমি বলো, আমার বাবা আমার ভালোবাসার মানুষটার পুরো পরিবারকে মেরে ফেলেছে। আমি সেই মেয়েকে কিভাবে নিজের করে নেওয়ার সাহস পাবো? অরণিকা যদি কখনো জানতে পারে আমি তার বাবা মার খুনের সন্তান, ও আমাকে ঘৃণা করবে। তাই অন্তত আজ নিজেকে আমি ইমান মুন্সির পরিবর্তে ইমান হিসাবে পরিচয় দিতে চাই। তুমি প্রতিশোধের কারণে এত অন্ধ হয়ে গেছো যে সব হারিয়ে ফেলেছো, আর আজ আমাকেও হারাবে। আমি অরণিকাকে আর শাইল মির্জাকে বাঁচাবো। তুমি আমাকে বাঁচাতে চাইলে এই হামলাটা আটকাবে। এখন সিদ্ধান্ত তোমার হাতে। ইমান কল কেটে দিল। সুলতান মুন্সি ছেলের কথা শুনে ব্যতিব্যস্ত হয়ে তার লোকের নাম্বারে কল দিতে যাবেন, তখনই শাহবাজ খান আর তার সাথে 7-8 জন পুলিশ অফিসার এসে তাকে গ্রেফতার করল। সকালে উঠেই তিনি তার ছেলে ইসমামের সাথে রিয়াজুর রহমানের বাড়ি থেকে পালিয়ে যান। তার বাড়ির বাকি সদস্যদের পুলিশ কাস্টাডিতে রাখা হয়েছে। এদিকে সুলতান মুন্সি জরুরি কল করবেন বলে চেঁচাতে লাগলেন, কিন্তু কেউ তার কথা কানেই তুলল না। তার ফোনটাও ছিনিয়ে নেওয়া হলো। সুলতান মুন্সি পাগলের মতো নিজেকে ছাড়ানোর চেষ্টা করছেন। বয়স বেশি হওয়ায় পুত্রের চিন্তায় তার মস্তিষ্ক বিকার ঘটেছে। তিনি ঠিকভাবে একটা বাক্য উচ্চারণ করতে পারছেন না। ইমান, ইমান, ফোন দাও, আমার ছেলে, বাঁচাও ওকে, এই সব শব্দই ভাঙা ভাঙাভাবে উচ্চারণ করছেন। এদিকে অরুণিকার জ্ঞান ফেরতেই সে নিজেকে অন্ধকার পরিবেশে আবিষ্কার করল। সে হাতে ভর দিয়ে উঠতেই মাথায় আঘাত পেল। মাথায় হাত দিয়ে আশেপাশে তাকিয়ে দেখল ছোট্ট একটা জায়গা সে আটকে আছে। ভালোভাবে তাকিয়ে বুঝলো সে কোনো গাড়ির ডিকিতে আটকে আছে। মনে হচ্ছে গাড়িটা ধীর গতিতেই চলছে, মাঝে মাঝে থামছে, আবার হর্নও দিচ্ছে। অরুণিকা ডিকিতে জোরে জোরে আঘাত করতে লাগলো। সে কোনোভাবেই তার পাটা নাড়াতে পারছে না। এদিকে গরমে তার মাথাটাও ঝিনঝিন করছে। এই মুহূর্তে তার প্রচণ্ড বমি পাচ্ছে। মনে হচ্ছে কয়েক সেকেন্ড এখানে থাকলে সে মারা যাবে। অরুণিকা নিজের সব শক্তি দিয়ে গাড়িতে জোরে আঘাত করলো। গাড়িটাও কিছুক্ষণ পর থেমে গেল। অরুণিকা বুঝতে পেরে ডিকির দরজায় বারবার ধাক্কা দিতে লাগলো। হঠাৎ ডিকিটা খুলে গেল। অরুণিকার চোখে আলো পড়তে সে নিজেকে বের করার জন্য একটা হাত বের করে দিল। তার সামনে একটা অপরিচিত লোক দাঁড়িয়ে আছে। লোকটা অবাক হয়ে বলল, তুমি কে? গাড়ির ডিকিতে কি করছো? অরুণিকা কাঁপা কণ্ঠে বলল, আমাকে কিছু লোক বাসা থেকে তুলে এনেছে, আমি আমার বাসায় যাব। লোকটা অরুণিকার শরীরে আঘাতের চিহ্ন দেখে বুঝলো মেয়েটা আসলেই বিপদে পড়েছে। কিন্তু তার গাড়ির ডিকিতে এই মেয়ে কীভাবে এলো? লোকটা অরুণিকাকে ধরে গাড়ির ডিকি থেকে নামালো। অরুণিকা ঝাপসা চোখে আশেপাশে তাকিয়ে দেখলো সে কোনো এক রাস্তায় দাঁড়িয়ে আছে, আশেপাশে অনেকগুলো গাড়ি। অরুণিকা বলল, আমি এখন কোথায়? এটা কি মুরাদপুর? অরুণিকা আশেপাশে তাকিয়ে দেখলো রাস্তায় প্রচুর জ্যাম পড়েছে। লোকটা বলল, তুমি বাসায় ফোন করবে? অরুণিকা গাড়ি ধরে হালকা এগিয়ে গেল। গাড়ি, রিক্সা, সিএনজি, জিতে পুরো রাস্তা ব্লক হয়ে গেছে। সবাই তার দিকে তাকিয়ে আছে। অরুণিকার এসব দিকে আরও মাথা ঘুরছে। সে ক্ষীণ কণ্ঠে বলল, আরফকে ফোন দিব। অরুণিকা ফোন নিয়ে কোনোভাবে আরফের নাম্বারে ডায়াল করলো, কিন্তু ফোন বন্ধ দেখাচ্ছে। আর কারো নাম্বার তার মুখস্থ নেই, তবে নিজের আর বাড়ির টেলিফোন নাম্বারটা তার মুখস্থ ছিল।
সে প্রথমে টেলিফোন নাম্বারে কল দিল, কিন্তু কেউ রিসিভ করলো না। তারপর নিজের নাম্বারে কল দিল, সেটাও কেউ ধরছে না। হতাশ হয়ে অরুণিকা বলল, আমি বাসায় যাব, আমার বাসা হালি শহর। লোকটা ভালো মানুষ। তিনি অরুণিকাকে রাস্তার অন্য পাশে নিয়ে এলেন। তিনি ভাবছেন এই অবস্থায় মেয়েটাকে তার বাসায় নামিয়ে দেওয়াই উচিত হবে, কিন্তু এই জ্যামের মধ্যে তিনি গাড়িটাও ঘোরাতে পারছেন না, আবার অরুণিকাকে একলাও ছাড়তে চাচ্ছেন না। তাই তিনি ভাবলেন তাকে থানায় নিয়ে যাবেন, পাশেই থানা আছে। আবারও ভাবছেন গাড়িটা মধ্য রাস্তায় রেখে থানায় গেলে আবার তার গাড়ির জন্যই জ্যাম বাঁধবে। এদিকে ইভান আর তাহমিদ হাঁটতে হাঁটতে আবারও মুরাদপুরে ঢুকলো। রাস্তার এক পাশে তাহমিদ, অন্য পাশে ইভান হাঁটছে। তাহমিদ আর হাঁটতে পারছে না, তার রাগে পা দুটো কেটে ফেলে দিতে ইচ্ছে করছে, তবুও সে থামছে না। অরুণিকাকে না পেলে সে শান্তি পাবে না। ইভানেরও ধৈর্য সীমার বাইরে চলে গেছে, সেইবার কেঁদেই দিল। হঠাৎ অরুণিকা রাস্তার ওপাশে তাহমিদকে হাঁটতে দেখে প্রাণ ফিরে পেল। সে লোকটাকে বলল, ওই তো তাহমিদ, ওই তো দেখো। লোকটা তাহমিদকে দেখার আগেই অরুণিকা চেঁচিয়ে ডাকতে লাগলো, তাহমিদ, তাহমিদ, আমি এখানে। তাহমিদের নাম শুনে ইভান চমকে উঠল, মনে মনে বলল, এটা তো অরুণিকার কণ্ঠ। এলোমেলো ভাবে এদিক ওইদিক তাকিয়ে সামনে পেছনে হাঁটতে লাগলো। কয়েক পা বাড়াতেই দেখলো অরুণিকা তার সামনে। অরুণিকা ফুটপাথ থেকে নেমে রাস্তার ওপারে হাঁটতে থাকা তাহমিদের দিকে ছোটার জন্য পা বাড়াতে ফুটপাথের ওপর থেকে নিচে পড়ে গেল। আর এদিকে ইভান অরুণিকাকে দেখে দৌড়ে তার দিকে ছুটে এলো। অরুণিকাকে নিচে পড়ে যেতে দেখে তার পাশে থাকা লোকটা আর একজন রিক্সা চালক এগিয়ে এলেন। ইভানও ততক্ষণে অরুণিকার কাছে চলে এসেছে। ইভানকে দেখে অরুণিকা ফুপিয়ে কেঁদে উঠল। সে শক্ত করে ইভানের গলা জড়িয়ে ধরল। ইভানও অরুণিকাকে জড়িয়ে ধরে কেঁদে দিল। তারপর অরুণিকাকে দাঁড় করালো। লোকটা বলল, আপনি ওর আত্মীয় হন? ইভান কাঁপা কণ্ঠে বলল, হ্যাঁ, ও আমার বোন, ও আমার প্রাণ। ও আচ্ছা, ও আমার গাড়ির ডিকিতে আটকে ছিল। বুঝলাম না, ও আমার গাড়িতে কিভাবে এলো? ইভান লোকটার কথা কিছুই শুনছে না। মাথা হেলিয়ে সৌজন্যমূলক হাসি দিয়ে অরুণিকাকে কোলে নিয়ে ফুটপাতের ওপর উঠে গেল। তারপর অরুণিকাকে শক্ত করে ধরে রেখে তাহমিদকে ফোন করে খবরটা জানালো। তাহমিদ তাড়াতাড়ি রাস্তা পার করে অরুণিকাকে দেখে প্রশান্তির হাসি হাসল। ইভান আর তাহমিদ যেন তাদের প্রাণ ফিরে পেয়েছে। দুজনই একে অপরকে জাপটে ধরল। অরুণিকা দুর্বল শরীর নিয়ে ইভানের শার্ট খামচে ধরে দাঁড়িয়ে আছে। ইভান পাশ ফিরে দেখলো অরুণিকার পায়ে রক্তের দাগ। সে ব্যস্ত হয়ে বলল, পায়ে ব্যথা পেয়েছিস? অরুণিকা কাঁদো কাঁদো কণ্ঠে বলল, ওরা আমায় অনেক মেরেছে, বেল্ট দিয়ে মেরেছে, বড় একটা লোহা দিয়েও মেরেছে। ইভান অরুণিকার মাথায় হাত বুলিয়ে দিয়ে তাকে কোলে উঠালো। তারপর তাহমিদের এক হাত নিজের কাঁধে উঠে বলল, আমার উপর ভর দিয়ে চল, সামনে জ্যাম নেই, ওখান থেকে একটা গাড়ি নিয়ে হাসপাতালে চলে যাব। তাহমিদ ততক্ষণে অরুণিকাকে পাওয়ার খবর ইমনকে ফোন করে জানিয়ে দিয়েছে। আরাফ অরুণিকাকে খোঁজার জন্য বের হতে যাবে। তখনই ইমন আরাফকে থামিয়ে দিয়ে বলল, অরুণিকাকে পাওয়া গেছে, ওকে এখানেই আনছে। আরাফ ব্যস্ত কণ্ঠে বলল, ও ঠিক আছে তো। জ্ঞান আছে বলল, আর বেশি কিছু তো বলেনি। এখানে আনছে মানে আঘাত তো পেয়েছেই। আচ্ছা, আমি আহনাফকে ফোন দিয়ে জানাচ্ছি। এদিকে ইমান মুরাদপুরের রাস্তার সামনে পেছনে চারটা গাড়ি বাঁকাভাবে দাঁড়িয়ে থাকতে দেখে বুঝলো তার বাবা ইচ্ছে করে এই গাড়িগুলো চারদিকে থেকে দাঁড় করিয়ে রাস্তা আটকে দিয়েছে। এই ভিড়ের মধ্যে হয়তো কোনো গাড়িতে বোম রাখা আছে। তাই সে সামনে থেকে প্রতিটা গাড়ির সামনে এসে বলতে লাগলো, গাড়ি থেকে নামতে হবে, কিছুক্ষণের মধ্যেই বোম ব্লাস্ট হবে। অনেকেই ইমানের কথা শুনে ভয়ে গাড়ি ফেলেই নেমে যাচ্ছে। রাস্তায় মানুষজনকে গাড়ি ফেলে দৌড়ে যেতে দেখে বাকিরাও না বুঝে গাড়ি থেকে নেমে এদিক ওইদিক ছুটতে লাগলো। এরই মধ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে গেছে। এদিকে ইমান কোনোভাবেই সাহিলের গাড়ি খুঁজে পাচ্ছে না। সে মনে মনে ভাবলো, গাড়ি যদি ফ্লাইওভারে থাকে। এই মুহূর্তে ফ্লাইওভারের গাড়িগুলো থামানোর মতো সুযোগ নেই, কারণ যেখানে সবাই এই খবরকে গুজব ভেবে আবার রাস্তায় নেমে পড়েছে, সেখানে ব্যস্ত গাড়িগুলো থামাতে গেলে আরও বিশৃঙ্খলা সৃষ্টি হবে। হঠাৎ ইমান খেয়াল করলো
একটা গাড়িকে ঘিরে 7-8 জন লোক দাঁড়িয়ে আছে। ইমান দৌড়ে সেদিকে গিয়েই দেখলো গাড়িতে সাহিল মির্জা বসে আছে। ইমানকে দেখে সে ইশারায় বলল, রাস্তায় এত হট্টগোল কেন? ইমান বলল, আপনাকে মারার জন্য সুলতান মুন্সি এখানে আশেপাশে কোথাও বোম রেখেছেন। এই কথা শুনতেই সাহিল মির্জা তাড়াতাড়ি গাড়ি থেকে নেমে এলো। ইমান বলল, আপনি তাড়াতাড়ি এখান থেকে পালান। ইমানের কথায় বেশ জোর ছিল, তাই সাহিল মির্জা এই আগন্তুক ছেলের কথায় বিশ্বাস করে দৌড়াতে লাগলো। ইমান আশেপাশের গাড়িতে বসে থাকা সবাইকে বের হওয়ার জন্য তাগদা দিচ্ছে। হঠাৎ ইমান দাঁড়িয়ে গেল। মুরাদপুরের আশেপাশে অনেকগুলো দোকান আছে, সেখানেও মানুষ আছে। তাদের কিভাবে বাঁচাবে সে? তার কেন যেন মনে হচ্ছে সময়টা শেষ হয়ে যাচ্ছে। অরুণিকাকে কি পাওয়া গেছে? ও এখন কোথায়? এসব প্রশ্নই ওর মাথায় ঘুরপাক খাচ্ছে। তার শরীরটাও বড্ড ক্লান্ত হয়ে গেছে। সে একটা গাড়িতে হেলান দিয়ে চোখ বন্ধ করে বলল, আই লাভ ইউ অরুণিকা। তুমি ভালো থাকলে আমি ভালো থাকবো। আমি হয়তো তোমাকে নিজের করে পাবো না, কিন্তু আমার মনে তুমি সব সময় থাকবে। বিকট শব্দ তুলে মুরাদপুরে একটা বিস্ফোরণ হলো। এই বিস্ফোরণে আশেপাশের এলাকা কেঁপে উঠল। ফ্লাইওভারে বড় একটা ফাটল ধরল। মুহূর্তেই আর একটা বিস্ফোরণ হলো। ইভান আর তাহমিন গাড়িতে উঠেই থমকে গেল। ইভান তাড়াতাড়ি সিএনজি থেকে নেমে দেখলো পেছনে পুরো শহর নিশ্চিহ্ন হয়ে গেছে। সে উপরের দিকে তাকিয়ে বুঝলো ফ্লাইওভারটা হয়তো এবার ভেঙে পড়বে। ইভান অরুণিকাকে সিএনজি থেকে নামিয়ে তাহমিদকে টেনে নামালো। সিএনজি ড্রাইভারও গাড়িতে থেকে নেমে ফ্লাইওভার থেকে দূরে সরে দাঁড়ালেন। কাউকে সতর্ক করার মতো সময় তাদের হাতে ছিল না। মুহূর্তের মধ্যেই ফ্লাইওভারটি নিচে ধসে পড়ল। যারা সময়ের আগে সরে এসেছে তারা বেঁচে গেছে, আর যারা পারেনি তারা ফ্লাইওভারের নিচেই চাপা পড়েছে। শহর জুড়ে মানুষের মধ্যে আতঙ্ক ভিড় করতে লাগলো। গুজবটা যে মিথ্যা ছিল না তা সবাই বুঝে গেছে। ইভান কিছু দূর গিয়ে আরেকটা সিএনজি ভাড়া করে অরুণিকা তাহমিদকে উঠালো। সিএনজিতে উঠেই সে আহনাফকে ফোন করলো। আহনাফ কল ধরতেই সে দেহে প্রাণ ফিরে পেল। আহনাফ বলল, তোরা এখন কোথায়? তা আমাদের মেসেজ দেখছে। ওরও কোথায়? ভালো আছে ও? আসছি আমরা। তুর্যের কি অবস্থা? ডাক্তাররা কিছু জানাচ্ছে না। আমি একটু আগে এখানে এসছি। ডক্টরের শুধু বলল রক্ত লাগবে। আমরা এখন রক্ত জোগাড় করার চেষ্টায় আছি। বোমটা ব্লাস্ট হয়েছে, মনে হচ্ছে অনেক মানুষ মারা যাবে। আহনাফ স্থির হয়ে গেল। ব্যস্ত কণ্ঠে বলল, ইমানকে ফোন করেছিস? ও তো ওদিকে ছিল। ইমানের কথা মনে পড়তেই ইভান তাড়াতাড়ি ফোন কেটে ইমানকে কল করলো, কিন্তু কল দিতেই শুনছে কাঙ্ক্ষিত নাম্বারটিতেই এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। তাহমিদ বলল, কি হয়েছে? ইমনের ফোন বন্ধ। অরুণিকা স্থির দৃষ্টিতে ইভানের ফোনের স্ক্রিনে ভেসে ওঠা ইমানের নাম্বারটির দিকেই তাকিয়ে রইল। দগ্ধ শরীর নিয়ে রাস্তায় পড়ে আছে সাহিল মির্জা। কোনোভাবে পাশ ফিরে দেখলো রাস্তায় থাকা গাড়িগুলোতে আগুন ধরেছে। ধোঁয়া ছাড়া কিছুই দেখা যাচ্ছে না। আশেপাশে মানুষের লাশ পড়ে আছে। সে কোনোভাবে উঠে দাঁড়িয়ে কয়েক পা এগোতেই আবারও মাটিতে পড়ে গেল। তখনই সে কিছু মানুষের কণ্ঠের স্বর শুনতে পেল। সাহিল মির্জা চোখ খুলতে পারছে না। কিছু লোক যে তাকে ধরাধরি করে নিয়ে যাচ্ছে এটা বোঝা যাচ্ছে। তার মুখটা ঝলসে গেছে, তাই বোঝার উপায় নেই সে সাহিল মির্জা নাকি অন্য কেউ। খুব জোর নিয়েই সে কাঁপা কণ্ঠে তার পাশে থাকা মানুষটিকে একটা নাম্বার বলতে লাগলো। লোকটা বুঝলো কিনা সে জানে না। অনেকক্ষণ পরই তার জ্ঞান ফিরল। সে শরীর নাড়াতে পারছে না। মনে হচ্ছে ভেতরে সব কিছুই ঝলসে গেছে। পাশ ফিরে একজন নার্সকে দেখে সে ক্ষীণ কণ্ঠে বলল, আমার সাথে কি কেউ দেখা করতে এসেছে? নার্স তার পাশে এসে বসে বলল, মিস্টার সাহিল মির্জা আপনার পুরো পরিবার বাইরে দাঁড়িয়ে আছে। সাহিল এটা শুনে হালকা হাসলো, ধীর কণ্ঠে বলল, রাহিকে একটু দেখবো? নার্স সাহিলের কথা শুনে তাড়াতাড়ি বাইরে এসে রাহিকে ডেকে আনলো। রাহি ভেতরে এসে সাহিলকে দেখে ফুপিয়ে কেঁদে উঠল। সাহিল রাহির বেড়ে ওঠা গর্ভের দিকে তাকিয়ে বলল, বাচ্চাটা হয়তো আর আমার দেখা হবে না। রাহি কাঁদতে কাঁদতে বলল, তোমার কিচ্ছু হবে না। তুমি ঠিক বলেছিলে রাহি, আমার কাজটা একদিন আমাকে ডুবিয়ে দেবে। আমি তাড়াতাড়ি মরতে চাইনি, তোমার সাথে আমাদের বাবুর সাথে বাঁচতে চেয়েছিলাম। আচ্ছা, আমার বাবুটা কি আমাকে বাবা বলে ডাকবে না রাহি? ডাকবে, তুমি সুস্থ হও, তারপর আমরা ওকে বাবা ডাক শেখাবো। মনে হচ্ছে না আমি সুস্থ হব। ভেতরে অনেক জ্বালা করছে, আমার অনেক কষ্ট হচ্ছে। আমি তোমাকে সুখ দিতে পারিনি রাহি, মনে কোনো কষ্ট রেখো না।
হয়তো আমার জোড়াজুড়িতেই তুমি আমাকে বিয়ে করেছো, কিন্তু আমি তোমাকে অনেক ভালোবাসতাম, এখনো বাসি। রাহি সাহিলের ঝলসে যাওয়া হাতটা ধরে বলল, আমিও তোমাকে অনেক ভালোবাসতাম, এখনও ভালোবাসি। আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি, অনেক অবহেলা করেছি, কিন্তু সাহেব আমি তোমাকে ভালোবাসি, বিশ্বাস করো। বিশ্বাস করতে চাই, তুমি তো আমারই, কিন্তু তোমার মনটাও যদি আমারই হতো। রাহি ফুপিয়ে কেঁদে উঠল। সে আর কথা বলতে পারছে না। সে সাহিলকে ভালোবাসলেও ক্ষণিকের জন্য আরাফের প্রতি দুর্বল হয়ে পড়েছিল। সে সাহিলকে ছাড়তে চায়নি। সে চেয়েছিল সাহিল আরাফের মতো হয়ে যাক, কিন্তু কারো ব্যক্তিত্ব পরিবর্তন করা তো সম্ভব না। রাহির এই মুহূর্তে নিজেকে কীট মনে হচ্ছে। সে সাহিলের হাতে চুমু খেয়ে বলল, আমাদের বাচ্চাটা সাহিল মির্জার পরিচয়ে বড় হবে। ডাক্তার তো বলেছে ছেলে হতে পারে। আমাদের বাবুর নাম সাইম মির্জা রাখবো, ঠিক আছে? সে বাবার মতো অনেক বড় বিজনেসম্যান হবে। তোমাকেও আমার পাশে থাকতে হবে সাহিল। আমি তো ব্যবসায় কিচ্ছু বুঝি না, তুমি তোমার ছেলেকে বুঝিয়ে দিবে। রাহি কথা বলেই যাচ্ছে। নার্স এসে ডাক্তারকে ডেকে আনলো। ডাক্তার ভালোভাবে চেক করে রাহিকে বলল, উনি আর বেঁচে নেই, দুঃখিত। রাহি কথাটি শুনে থমকে গেল। সে নির্বাক হয়ে সাহিলের মুখের দিকে তাকিয়ে রইল। কিছুক্ষণ পর শাহিদ মির্জা, তার প্রাক্তন স্ত্রী রুমি, সানায়া, সাবা সবাই ভেতরে ঢুকলো। শাহিদ মির্জা ছেলেকে দেখে পাশের চেয়ারে বসে পড়লেন। রুমি ছেলের পাশে বসে কাঁদছেন। সাবা আর সানায়া একে অপরকে জড়িয়ে ধরে কাঁদছে। রাহি সাহিলের হাতের উপর মাথা রেখে বলল, আমি আসলেই তোমার যোগ্য ছিলাম না সাহেব, তোমাকে তোমার মতো করে ভালোবাসতে পারিনি। আল্লাহ আমার ওপর ক্ষিপ্ত। আমাকে তো একটা সুযোগও দেননি। আমার সাহিলকেই নিয়ে গেছেন। এখন আমি ছেলেকে একা কিভাবে বড় করব? শাহিদ মির্জা রাহির মাথায় হাত রেখে বললেন, আমরা সবাই আছি, তোমার শাশুড়ি তো তোমার সাথেই আছে। আমি জীবনে অনেক ভুল করেছি, যদি একটাও ভালো কাজ করে থাকি আল্লাহ সেই ফলস্বরূপ আমার ছেলেটাকে জান্নাত নসিব করুক। সে যেমনই হোক, তার বাবা মাকে কখনো কষ্ট দেয়নি। আমি রুমির সাথে এত অন্যায় করেছি, তবুও আমার ছেলে তার বাবা মা দুজনকেই সম্মান করেছে, কাউকে একটুও কষ্ট দেয়নি। মানুষ হিসেবে আমার ছেলেটা খারাপ ছিল না, তবুও যা ভুল ছিল আল্লাহ ওকে মাফ করুক। সানায়া কেবিন থেকে বের হয়ে একটা বেঞ্চে চুপচাপ বসে রইল। ইভান সানায়াকে দেখে তার পাশে বসে বলল, তুমি এখানে? সানায়া ইভানের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। ইভান চিন্তিত কণ্ঠে বলল, সব ঠিক আছে তো? সানায়া এবার কেঁদে উঠল। ইভান সানায়ার হাতটা আলতো হাতে স্পর্শ করল। সানায়া কাঁদতে কাঁদতে বলল, ভাইয়া আর নেই। এমন কথা শুনে ইভানের খুব খারাপ লাগলো। সানায়া ইভানের হাত সরিয়ে দিয়ে বলল, তোমার তো এখন ভালো লাগছে তাই না? ইভান বলল, আমরা ভুলের মধ্যে এত বছর পার করেছি সানায়া। এত বছর তোমার বাবার ভাইকে খুনি মনে করে এসেছি। আসল খুনি তো সুলতান মুন্সি।